শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন ডক্টর ইউনূস। এবার জানাবো পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো দুবাইয়ের লোটাস ও তার মেয়ের সাম্রাজ্য, 25,000 কোটি টাকা পাচার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ফেরত চাওয়া না পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। গতকাল বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। গত 5 আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্য করা একটি অবন্ধুসুলভ আচরণ বলে মনে করেছেন ডক্টর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাকে আমাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং নানান নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। ডক্টর ইউনূস বলেন, সবাই এটি বলছেন। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন তিনি। গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়ে গেছেন। গত 13 আগস্ট শেখ হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। বিবৃতিতে শেখ হাসিনার ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ, হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করতে ও সাজা দিতে হবে। ডক্টর ইউনূস বলেন, হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতে সরে আসা দরকার। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কেননা জনগণ এটাই চায়। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার। বাংলাদেশ ভারত ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা ব্যক্ত করেছেন। তবে তিনি বলেন, শুধু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন আখ্যা দেওয়া অবশ্যই বাদ দিতে হবে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, সামনে এগোতে ভারতের জন্য ওই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এই বয়ান হলো প্রত্যেকই ইসলামপন্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী, বাকি সবাই ইসলামপন্থী, আর তারা সবাই এদেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ। ভারত এমন আখ্যানে বিমোহিত, এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী। বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এই ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু একটি অজুহাত। এ বিষয়ে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থানকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টার বিষয়টি একটি অজুহাত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। তারা অভিযোগ করে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। তাছাড়া এই ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তারা। অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল মতিন বলেন, শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটেনি। দীর্ঘদিনের পরিকল্পনা হিসাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক, ছিল অপর একটি দেশের চক্রান্ত। তিনি বলেন, এই হত্যাযজ্ঞের রেশ ধরে এসেছে 5 মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা বিচার ব্যবস্থা ধ্বংস, দুর্নীতির মহোৎসব, গুণ খুমের অবাধ রাজত্ব। এ ঘটনার অনেকে চাকরি হারান, অনেকে পদোন্নতি বঞ্চিত হন। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র জনতার মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে। সাবেক ও সেনা কর্মকর্তা আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগে 13 ফেব্রুয়ারি রাত 9টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নাইফ রেজাউল, হাবিলদার মনির, সিপাহী সেলিম, কাজল, শাহাবুদ্দিন, একরাম, আয়ুব, মঈন, রুবেল, মাসুদ, শাহাদাত ও জাকির বৈঠক করেন।
এর আগে পরেও বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন। সুবেদার গোখরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। মেজর জেনারেল আব্দুল মতিন বলেন, 2008 সালের 17-18 ডিসেম্বর ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসাতেও হাবিলদার মনির, সিপাহী সাহাব, সিপাহী মনির বৈঠক করেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল, সেলিম, মঈন, রেজা ও বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন। সেনা তদন্ত কমিটি নানা ধরনের বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতা থেকে বিরত থাকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদুল হক, কর্নেল আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল আমিনুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান প্রমুখ। দেশের অর্থনীতির 12টা বাজি দিয়ে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী লীগের সরকারের সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। সূত্র বলছে, বাপ, মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা প্রায় 25,000 কোটি টাকা পাচার করে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন। শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের দুবাইয়ের আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে বিপুল অর্থ সম্পদ করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে লোটাস কামাল ও তার পরিবারের নেতৃত্বাধীন চক্র। চক্রটি চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এর আগে 2010 সালে শেয়ার বাজার কারসাজি করে প্রায় 5,000 কোটি টাকা বিদেশে পাচার করেন লোটাস কামাল। এসব টাকা দুবাইয়ে পাচারের তথ্য পেয়ে তা যাচাই বাছাই শুরু করেছেন দুদকের উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে 3 সদস্যের অনুসন্ধান টিম। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ট্যাক্স অবজারভেটিভ চলতি বছরের 16 মে প্রকাশিত তথ্য বলছে, 2022 সালে দুবাইয়ের আবাসন খাতে 532 বাংলাদেশির প্রপার্টি মালিকানার হিসাব পাওয়া গেছে। এ তালিকায় লোটাস কামাল ও তার পরিবারের নাম রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। প্রাপ্ত সর্বশেষ তথ্য বলছে, দুবাইয়ের আবাসন খাতে বাংলাদেশি মালিকানাধীন প্রপার্টির মূল্য 28 কোটি 30 লাখ মার্কিন ডলার। অফ প্ল্যান প্রপার্টি সহ এই সম্পদ মূল্য দাঁড়ায় 37 কোটি 74 লাখ ডলারে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল ইসলামের মতে, অর্থমন্ত্রী থাকাকালে লোটাস কামাল সরকার সব সুযোগ সুবিধা ভোগ করে দেশের অর্থনীতিকে নিয়ে গেছেন ধ্বংসের দ্বার প্রান্তে। দেশের আর্থিক খাতে চরম বিশৃঙ্খলার জন্য অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা আ.হ.ম মুস্তফা কামালই দায়ী। 2008 সাল থেকে দীর্ঘ 16 বছর কুমিল্লা 10 আসনের এমপি ছিলেন লোটাস কামাল। শেখ হাসিনা সরকারের পতন আজ করতে পেরে গত 15 জুলাই লোটাস কামাল ও নাফিসা কামাল লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমান সরকার লোটাস কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। লোটাস কামালের সংসদীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলের বিগত 15 বছর লোটাস কামালের সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সর্বস্তরের মানুষ। টাকার অঙ্ক যিনি দিতে পারতেন তিনি হতেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার। টাকার বিনিময়ে জুটত দলীয় পদ। ফলে প্রতিটি দপ্তর চলত কামালের ইশারায়। EDT, TR ও কাবিকা বরখাস্ত দিতেন নিজেদের পছন্দের লোকদের। এসব বরাদ্দের কাছ থেকে 30 ভাগ টাকা কেটে নিতেন। এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া শত শত কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে দুবাইয়ে পৌঁছে যেত লোটাস কামাল ও তার পরিবারের কাছে। আর সেই অর্থ বিগত 15 বছরে দুবাইয়ে বিশাল বিত্ত বৈভব গড়ে তুলেছেন লোটাস কামাল। দুদক সূত্র জানায়, প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের জুলাই যখন মালয়েশিয়ার শ্রম বাজার খোলে, তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সির নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া। তাদের কাছে 1,520টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু মাত্র 25টি এজেন্সির নাম নির্বাচন করা হয়। এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা ছিল না। দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার পরিবার, সাবেক 3 এমপির পাশাপাশি আওয়ামী লীগের নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং খাতের অনেক নতুন প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠিয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ 7,152 জন ও মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন অরবিটালস ইন্টারন্যাশনাল 2,709 জন শ্রমিক পাঠিয়েছে। মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জন প্রতি ব্যয় 79,000 টাকা। সিন্ডিকেট নিয়েছে কর্মপ্রতি 5,44,000 টাকা। অন্যদিকে অনেক শ্রমিক মালয়েশিয়ায় গিয়ে নানা জটিলতায় কাজ পাননি।
কিংবা কেউ কেউ ঋণ করে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন। চলতি বছরে 19 এপ্রিল মালয়েশিয়া বাংলাদেশিদের শ্রমিকের দুর্দশা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেকেই মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপনের বিবরণ উঠে আসে। সূত্র বলছে, অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় দেশের অর্থনীতি কি ভয়াবহ সংকটে ফেলে গেছেন লোটাস কামাল। এ সময়ে তিনি অর্থনৈতিক সংকট মোকাবেলা তো দূরে থাকুক, মন্ত্রণালয় পর্যন্ত যাননি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে অর্থমন্ত্রী পদে বসে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ব্যাংক থেকে দেদার বেরিয়ে গেছে জনগণের অর্থ। এমনকি লোটাস কামাল ও তার পরিবারের সঙ্গে পরিচালকদের যোগসাযোগে ব্যাংক থেকে ঋণের নামে জনগণের অর্থ লুট হয়েছে। কামালের 5 বছরের ডলার সংকট ইতিহাসে সবচাইতে ভয়াবহ আকার নিয়েছে। মূল্যস্ফীতি বেড়েছে 11 বছরের সর্বোচ্চ পর্যায়ে। পণ্যমূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। সামগ্রিক আর্থিক খাতেও বেড়েছে অনিয়ম, দুর্নীতি। এ সময় বহুগুণে বেড়েছে অর্থ পাচারও। একদিকে মন্ত্রণালয়ের কাজ না থাকলেও ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সময় দিতে কার্পণ্য করেননি মোটেও। জানা গেছে, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি প্রথমবার যে 10টি সিন্ডিকেট চিহ্নিত হয়েছিল তার একটি মোস্তফা কামালের শ্যালক আরিফ হোসেনের। এসএস নামের এই প্রতিষ্ঠান মূলত ছিল মোস্তফা কামালের নিজস্ব কোম্পানি। সে সময় তিনি পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আইনগত বাধা দূর করার জন্য শ্যালকের নাম দিয়ে রেখেছেন কাগজে কলমে। একইভাবে অর্থমন্ত্রী থাকাকালে তিনি মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের 2 লাইসেন্স তার স্ত্রী কাশ্মীরি কামাল ও কন্যা নাফিসা কামালের নামে করেন। প্রতিষ্ঠান দুটি হল অরবিটাল ইন্টারন্যাশনাল ও অরবিটাল এন্টারপ্রাইজ। এর বাইরে রয়েছে অরবিটাল মেডিকেল সেন্টার ও গুলশান মেডিকেয়ার লিমিটেড।